প্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র আয়োজিত বেতার বিতর্ক প্রতিযোগিতা 2026। এই আয়োজনের সহযোগিতায় রয়েছে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ বা এনডিএফবিডি, যুক্তে গড়ি বাংলাদেশ। এই প্রতিপাদ্যকে উপজীব্য করে আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতায় আজকে যে বিতর্কটি আপনারা উপভোগ করবেন তার বিষয়টি হচ্ছে এআই মানুষের জন্য সুযোগের চেয়ে চ্যালেঞ্জই বেশি সৃষ্টি করবে। এই সামগ্রিক আয়োজনে মডারেটর হিসেবে আমি এম আলমগীর, মহাপরিচালক ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ এনডিএফবিডি, আপনাদের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। আজকের বিতর্কের পক্ষে যে দলটি অবস্থান নিয়েছে তারা হচ্ছে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এবং বিপক্ষে আজকে তাদের যুক্তিগুলো তুলে ধরে সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আয়োজনের শুরুতেই আমি দুপক্ষের বিতর্কিকদের আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। পক্ষ দল অর্থাৎ মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের তার্কিকরা হচ্ছেন প্রথম বক্তা শেখ আরিনা সাজিদ, দ্বিতীয় বক্তা রুশাদ আরা জান্নাত সোহা এবং দলনেতা ত্রিদীপ সরকার। সহকারী বিতর্কিকরা হচ্ছেন হুমায়রা আনোয়ার এবং মারিয়াম আইভি। অন্যদিকে বিপক্ষ দল অর্থাৎ সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল অ্যান্ড কলেজের বিতর্কিকরা হচ্ছেন প্রথম বক্তা মেহেরিন ইসলাম, দ্বিতীয় বক্তা তাসনিম জারিন আনিফা এবং দলনেতা ফাবিহা হোসেন। সহকারী বিতর্কিকরা হচ্ছেন জান্নাতুল ফেরদৌস জান্নাত এবং তুলি কিউনিয়া। আজকের আয়োজনকে বিচারক হিসেবে যারা উদ্ভাসিত করছেন তারা হচ্ছেন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের যুগ্ম সাংগঠনিক সম্পাদক জয় লালা, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের চিটাগং ডিভিশনাল ক্লাবের প্রেসিডেন্ট অভিষেক বৈদ্য এবং ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের কো চেয়ারম্যান এবং বরিশাল জোনের দায়িত্বপ্রাপ্ত সাবিদুল ইসলাম সোহেল। আমরা তিনজন বিচারককে ধন্যবাদ জানাচ্ছি তাদের এই সানুগ্রহ উপস্থিতির জন্য। আমরা বিতর্কের নিয়মগুলো একটু আপনাদের জানিয়ে দিচ্ছি। গঠনমূলক পর্বে প্রত্যেক বক্তা ব্যক্তিগতভাবে তার বক্তব্য প্রদানের জন্য 4 মিনিট করে সময় পাবেন। সেক্ষেত্রে 3 মিনিটে সতর্ক সংকেত এবং 4 মিনিটে চূড়ান্ত সংকেত বাজানো হবে। আর অন্যদিকে প্রত্যেক দলের দলনেতা যুক্তিখণ্ডন পর্বে ব্যক্তিগতভাবে 2 মিনিট করে সময় পাবেন। সেক্ষেত্রে 1.5 মিনিটে সতর্ক সংকেত এবং 2 মিনিটে চূড়ান্ত সংকেত বাজানো হবে। আমরা প্রত্যেক বক্তারই সদয় জ্ঞাতার্থে জানাচ্ছি, যখন এই চূড়ান্ত সংকেত বাজানো হবে আপনারা দয়া করে আপনাদের বক্তব্য শেষ করবেন। বক্তব্য প্রদানের জন্য পক্ষ দলের প্রথম বক্তা শেখ আরিনা সাজিদকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। মাননীয় সভাপতি, সম্মানিত বিচারক মণ্ডলী, উপস্থিত দর্শক এবং আমার প্রতিপক্ষ দলকে শুভেচ্ছা। আমাদের আজকের বিতর্কের বিষয় এআই মানুষের জন্য সুযোগের চেয়ে বেশি চ্যালেঞ্জের সৃষ্টি করবে এবং সঙ্গত কারণে আমি এবং আমার দল এই বিষয়টির পক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, বিতর্কের শুরুতেই আমরা বিতর্কের গুরুত্বপূর্ণ প্রপঞ্চগুলোর সংজ্ঞা নির্ধারণ করে দিতে চাই। আজকে এআই বলতে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর এমন প্রযুক্তিকে বোঝাচ্ছি যা মানুষের মতো তথ্য ধারণ, বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ করার পাশাপাশি কন্টেন্ট তৈরি ও পরিমার্জন ক্ষমতা রাখে। মানুষ বলতে সামগ্রিক রাষ্ট্র ব্যবস্থার অন্তর্গত সকল নাগরিক এবং 1954 সালের কনভেনশন অনুযায়ী নাগরিকত্বহীন সকল মানুষকে ইঙ্গিত করছি। সুযোগ বলতে এমন কোনো ইতিবাচক সম্ভাবনাকে বোঝাচ্ছি যার মাধ্যমে রাষ্ট্র অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশগত অগ্রগতি নিশ্চিত করতে পারে। আজকে এই বিতর্কে সুবিধা এবং সুযোগ দুটি ধারণার মধ্যে পার্থক্য সুস্পষ্ট করতে চাই। সুবিধা হলো কোনো প্রযুক্তি বা কাজের মাধ্যমে পাওয়া তাৎক্ষণিক ইতিবাচক লাভ, অন্যদিকে সুযোগ হলো এমন একটি সম্ভাবনা বা পথ যা মানুষকে ভবিষ্যতে নতুন কিছু অর্জন, উন্নতি ও অগ্রগতির বাস্তব ধারণা দেয়। তাই মাননীয় সভাপতি, সুবিধা এবং সুযোগ দুটি ধারণা কখনোই এক নয়। চ্যালেঞ্জ বলতে আমরা বোঝাচ্ছি বাস্তবিক প্রেক্ষাপটে কোনো এআই সুবিধাভোগ নিশ্চিত করতে রাষ্ট্রের সামাজিক, অর্থনৈতিক এবং পরিবেশগত দিকে যে সকল সমস্যা মোকাবেলা বা সমাধান করতে হয় এবং বেশি সৃষ্টি করবে বলতে বোঝাচ্ছি একটি সুবিধা নিশ্চিত করতে বা টিকিয়ে রাখতে সৃষ্ট ইতিবাচক সম্ভাবনা বা চ্যালেঞ্জের মধ্যে কোনটি রাষ্ট্র কাঠামোতে অধিক মূল্যবান এবং দীর্ঘস্থায়ী ভূমিকা রাখছে। মাননীয় সভাপতি, আজকে বেশি প্রপঞ্চটিকে আমরা 3টি মানদণ্ডের ভিত্তিতে বিচার করব। প্রথমত, ব্যাপ্তি, অর্থাৎ উক্ত চ্যালেঞ্জ বা সুযোগটি মানুষের জীবনে কতটা প্রভাব ফেলছে। দ্বিতীয়ত, গভীরতা, অর্থাৎ উক্ত সুযোগ বা চ্যালেঞ্জটি তাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ বা ভয়াবহ। এবং তৃতীয়ত, নিয়ন্ত্রণযোগ্যতা, অর্থাৎ উক্ত চ্যালেঞ্জ বা সুযোগটি মানুষ কতটা সহজে ভোগ বা সমাধান করতে পারবে। মাননীয় সভাপতি, আজকের এই বিতর্কে বিরোধী দলকে শুধু এআইয়ের কিছু বাস্তবভিত্তিক সুবিধা প্রমাণ করলেই হবে না, তাদের প্রমাণ করে দিয়ে
যেতে হবে যে এআই এর ফলে সৃষ্টি হওয়া চ্যালেঞ্জের তুলনায় সুবিধা অধিক ব্যাপক, অধিক গুরুত্বপূর্ণ এবং অধিক গভীর। মাননীয় সভাপতি, আমাদের অবস্থান স্পষ্ট। এর কিছু ইতিবাচক সুযোগ থাকলেও সেই সম্ভাবনা বাস্তবায়নের পথে যে কর্মসংস্থান, নিরাপত্তা এবং সামাজিক চ্যালেঞ্জ ও মনস্তাত্ত্বিক কাঠামোর প্রতি হুমকি তৈরি হচ্ছে তা ব্যাপ্তি, গভীরতা ও নিয়ন্ত্রণযোগ্যতার বিচারে বেশি প্রভাবশালী। বিতর্কে আমাদের অবস্থান প্রমাণে আমরা 3টি ক্ষেত্র উপস্থাপন করব। প্রথমত, কর্মক্ষেত্রে পর্যায়ক্রমে স্বয়ংক্রিয়করণ ও কৃত্রিম বুদ্ধিমত্তার দখলদারিত্ব রাষ্ট্রের অর্থনৈতিক অনগ্রসরতা তৈরি করে। দ্বিতীয়ত, সামাজিক ও জাতীয় পর্যায়ে সাইবার অপরাধে উল্লেখযোগ্যভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার ও ডিজিটাল নিরাপত্তাহীনতা। এবং তৃতীয়ত অর্থাৎ সর্বশেষ, সৃজনশীলতার অবক্ষয় এবং অতিমাত্রায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে মনস্তাত্ত্বিক ঝুঁকি। প্রথম ক্ষেত্রটি আমি, দ্বিতীয় ক্ষেত্রটি আমার দলের দ্বিতীয় বক্তা এবং তৃতীয় ক্ষেত্রটি আমার দলের দলনেতা ব্যাখ্যা করবেন। মাননীয় সভাপতি, এখন আসি আমার প্রথম ক্ষেত্র বিশ্লেষণে। বিপক্ষ দল বলতে পারেন এআই নতুন চাকরি সৃষ্টি করছে, কিন্তু এখানেই আমাদের মূল প্রশ্ন, এআই যে নতুন চাকরি সৃষ্টি করছে সেটা কি চাকরি হারানো সকল মানুষ করতে পারবে? ধরুন মাননীয় সভাপতি, একটা কারখানায় 100 জন শ্রমিক কাজ করে। আপনি এআই চালিত মেশিনের মাধ্যমে সহজে সেই কাজটি 5 জন দক্ষ শ্রমিককে দিয়ে করাতে পারবেন। কিন্তু এখানে এআই ইঞ্জিনিয়ারের চাকরি ঠিক সৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু এর ফলে যে 95 জন চাকরি হারাচ্ছে তারা কি রাতারাতি এআই ইঞ্জিনিয়ার হয়ে যেতে পারবে? প্রশ্ন রইল বিপক্ষ দলের কাছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ফিউচার অফ জবস রিপোর্ট 2025 অনুযায়ী 2030 সালের মধ্যে বিশ্বব্যাপী প্রায় 9 কোটি 20 লাখ চাকরি বিলুপ্ত হবে, যেখানে নতুন চাকরি সম্পূর্ণ ভিন্ন দক্ষতা নির্ভর হবে। ব্যাপ্তির প্রশ্নে আসা যাক মাননীয় সভাপতি। এআই এর সুযোগ কি সবার জন্য সমান? শিক্ষা ও প্রযুক্তিতে অসীম প্রবেশাধিকার বৈষম্য বাড়াবে, সুযোগ পাবে অল্প মানুষ, চ্যালেঞ্জের প্রভাব পড়বে বৃহত্তর জনগোষ্ঠীর উপর। গভীরতার প্রশ্নে আসা যাক। চাকরি হারানো মানে শুধু বেতন বন্ধ হওয়া না, বরং পরিবারের খাবার, সন্তানের শিক্ষা, চিকিৎসা বিপন্ন হওয়া। ধন্যবাদ মাননীয় সভাপতি, এরই মাধ্যমে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাচ্ছি দলের প্রথম বক্তাকে। এবারে আমন্ত্রণ জানাবো বিপক্ষ দল অর্থাৎ সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল অ্যান্ড কলেজের বক্তা মেহেরিন ইসলামকে। অত্যন্ত গ্রামের মেয়ে মৌ, পড়াশোনায় প্রচণ্ড মেধাবী হলেও তার স্কুলে ভালো শিক্ষক ছিল না কোচিংয়ের সামর্থ্য। তার ভাগ্য বদলে দিল এক এআই টিউটর অ্যাপ। এআই তার মেধা বুঝে তাকে জটিল অঙ্ক বুঝিয়ে দিল এবং নির্ভীকভাবে ইংরেজি বলা শেখালো। আজ এআই এর জন্য সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বড় বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছে। হ্যাঁ মাননীয় সভাপতি, এআই চ্যালেঞ্জ নয় বরং সুবিধাবঞ্চিত তরুণের জন্য শিক্ষার অধিকার ও সামাজিক বৈষম্য দূর করা এক বৈপ্লবিক সুযোগ। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী ও উপস্থিত সকলকে আজকে আমাকে বিতর্কে এই মহামঞ্চে বিতর্ক করার সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্ক চলছে এবং আমাদের আজকের বিতর্কের বিষয় এআই মানুষের জন্য সুযোগের চেয়ে চ্যালেঞ্জের বিষয় সৃষ্টি করবে এবং অত্যন্ত যুক্তিযুক্ত কারণে আমি এবং আমার দল এর বিপক্ষে অবস্থান করছি। বিজ্ঞ প্রতিপক্ষ দলের বন্ধুর করা সংজ্ঞায়নটি আমার কাছে কিছুটা ত্রুটিপূর্ণ মনে হয়। আমি 3টি শব্দের পুনরায় সংজ্ঞায়ন করছি, যার প্রথমটি এআই। বিজ্ঞ প্রতিপক্ষ দলের বন্ধু এআইকে একটি ধ্বংস কিংবা ভীতি হিসাবে সংজ্ঞায়িত করেছে, কিন্তু আমরা বলি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা হলো এমন একটি প্রযুক্তি যা মানুষের শেখা, বিশ্লেষণ করা, সমাধান করা ইত্যাদি কাজে সহায়তা করে। এআই মানুষের বুদ্ধিমত্তারই একটি সম্প্রসারিত রূপ। চ্যালেঞ্জ বলতে বোঝাচ্ছি বাধা, ঝুঁকি বা সমস্যা যা সচেতনতার মাধ্যমে মোকাবেলা করা সম্ভব। পরিশেষে সুযোগ বলতে আমরা এমন সম্ভাবনা বা অনুকূল পরিবেশকে বোঝাচ্ছি যা ব্যক্তি ও সমাজের উন্নয়ন, ক্ষমতা বৃদ্ধি এবং নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে। এবার পুরো বিতর্কটিকে আমাদের পক্ষে পরিচালনা করার জন্য আমরা বিতর্কটিকে 3টি ক্ষেত্রে দাঁড় করিয়েছি, যার প্রথমটি শিক্ষা, স্বাস্থ্য, বৈজ্ঞানিক গবেষণা ও কর্মসংস্থান। দ্বিতীয়টি ঝুঁকিপূর্ণ কাজ, দক্ষতা বৃদ্ধি ও কাজের ধরন বদলাতে এআই এর ব্যবহার। তৃতীয়টি সুযোগ সৃষ্টি, ইতিহাসের প্রমাণ ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এআই এর ভূমিকা। এবং প্রথমটি আমি, দ্বিতীয়টি আমার দলের দ্বিতীয় বক্তা এবং তৃতীয়টি আমার দলের তৃতীয় বক্তা বলার মাধ্যমে সমন্বয় করে দিয়ে যাবে। এবার মূল আলোচনায় প্রবেশ করার আগে আমি বলতে চাই, ইতিহাসের পাতা ওঠালে দেখা যাবে প্রতিটি প্রযুক্তিগত বিপ্লবের সময়ই একদল মানুষ বলেছে এবার মানব সভ্যতা শেষ। কম্পিউটার এলো, বলল যারা টাইপরাইটার চালায় তাদের চাকরি শেষ। চাকরি তো শেষ হলোই না, বরং নতুন কোটি কোটি চাকরি সৃষ্টি হলো। এই সেই ধারাবাহিকতারই সবচেয়ে শক্তিশালী অধ্যায়।
প্রতিপক্ষ দলের বন্ধুরা এআইকে মানুষের বিকল্প বলল। আমরা বলি এআই মানুষের বিকল্প নয়, বরং এআই হলো মানব ক্ষমতার সহকারী। এবার যদি আমরা চিকিৎসার ক্ষেত্রে আসি, তাহলে দেখা যাবে গুগলের ডিপ মাইন্ড 2 কোটি মানব প্রোটিনের গঠন আবিষ্কার করেছে, যা মানুষের করতে 200 বছরও বেশি সময় লাগতো। এর ফলে আজ নতুন ওষুধ আবিষ্কার হচ্ছে 70-70%-এরও বেশি। আজ একজন ডাক্তার একা 100 এক্স-রে দেখতে ভুল করতে পারে, কিন্তু এর সাহায্যে তিনি 95%-এরও বেশি নির্ভুলতায় ক্যান্সার শনাক্ত করছে। এটা কি সুযোগ না চ্যালেঞ্জ? প্রশ্ন রয়ে যাবে বিপক্ষ দলের বন্ধুদের কাছে। এবার যদি আমরা শিক্ষার ক্ষেত্রে আসি, তাহলে দেখা যাবে সাধারণ বাংলাদেশে একজন ছাত্র যার ঢাকার বড় শিক্ষকের কাছে যাওয়ার সামর্থ্য নেই, সে আজ চ্যাটজিপিটি, জেমিনাই কিংবা এআই টিউটরের মাধ্যমে 24 ঘন্টা বিশ্বমানের শিক্ষক পাচ্ছেন বিনামূল্যে। এটাকে কি চ্যালেঞ্জ বলা যায়? এবার যদি আমরা কর্মসংস্থানের দিকে আসি, তাহলে দেখা যাবে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য এআই আশীর্বাদ। পাঠাও বিকাশের ফ্রড ডিটেকশন কিংবা গ্রামীণ ফোনের কাস্টমার সার্ভিস সবই আজ এর মাধ্যমে চলছে। বিজ্ঞ বিচারক মণ্ডলী, বিশ্ব অর্থনৈতিক ফোরাম 2025-এর রিপোর্ট অনুযায়ী এআই 2027 সালের মধ্যে 8,50,00,000 চাকরি বিরত করবে সত্যি, কিন্তু 9,70,00,000 নতুন চাকরি আবিষ্কার করবে। তাহলে নিট লাভ দেখা যাচ্ছে 1,20,00,000 চাকরি। তাহলে চ্যালেঞ্জ কোথায়? সুযোগই তো বেশি। বিজ্ঞ বিচারক মণ্ডলী, যে প্রযুক্তি আজ জীবন বাঁচায়, শিক্ষা দেয়, দরিদ্রতা কমায়, তাকে কি চ্যালেঞ্জ বলা অকৃতজ্ঞতা নয়? এবার যদি আমি আমার বিপক্ষদের বন্ধুদের যুক্তি খণ্ডনে আসি, তারা প্রথমেই বলেন যে এআই মানুষের চাকরি কেড়ে নেবে। এআই কখনোই আপনার চাকরি কেড়ে নিতে পারবে না। এআই আপনাকে কখনোই বেকার করবে না। এআই ব্যবহৃত একজন মানুষ আপনাকে বেকার করবে। সুতরাং সমাধান হলো এআইকে ভয় পাওয়া নয়, বরং এআই শেখা। তারা আরও বললেন যে এআই মানুষের মতো তথ্য বিশ্লেষণ করে। মাননীয় সভাপতি, এআই কখনোই মানুষের মতো তথ্য বিশ্লেষণ করতে পারে না। এআই মানুষকে প্রতিস্থাপন কখনোই করে না। মানুষকে এআই শুধুমাত্র সাহায্য করে, কারণ এটি মানুষের বুদ্ধিমত্তার একটি সম্প্রসারিত রূপ মাত্র। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ। আমরাও ধন্যবাদ জানাচ্ছি বিপক্ষ দলের প্রথম বক্তাকে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা উপভোগ করছেন বেতার বিতর্ক প্রতিযোগিতা 2026-এর আজকের পর্ব। আজকের এই বিতর্কের সময় সংরক্ষকের দায়িত্ব পালন করছেন আয়েশা সিদ্দিকা যত্ন। আমরা তাকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা দুদলের প্রথম বক্তার বক্তব্য শুনলাম। এবারে আমরা পক্ষ দলের দ্বিতীয় বক্তা রিসাত আরা জান্নাত সোহাকে আমন্ত্রণ জানাচ্ছি তার বক্তব্য উপস্থাপনের জন্য। ধন্যবাদ মাননীয় সভাপতি ফ্লোর প্রদানের জন্য। সরাসরি চলে যাচ্ছি যুক্তি খণ্ডনে। আজকে আমাদের বিপরীত পক্ষের বন্ধুরা বলে গেলেন যে এর অনেক ধরনের সুবিধা রয়েছে, এআই মানুষকে সাহায্য করে, এআই মানুষের জীবনযাত্রাকে সহজ করে। তবে মাননীয় সভাপতি, আসলে কি আজকে বিতর্ক সুবিধা নিয়ে? না, আজকে বিতর্ক হচ্ছে যে এআই যে সুযোগগুলো রয়েছে, সেই সুযোগকে সুবিধায় রূপান্তর করতে গেলে যে চ্যালেঞ্জ তৈরি হয় তা বেশি নাকি কম, সে জায়গাটায় তারা দেখাতে ব্যর্থ হয়েছে। এরপরে আসছি, তারা বলছে যে চাকরি মানুষ ঠিকই হারাচ্ছে এআইয়ের মাধ্যমে, তবে কর্মসংস্থান আরও বাড়ছে। এখন আমি তাদের কাছে প্রশ্ন করব যে সকল মানুষ চাকরি হারিয়েছে তাদেরকে 100% মানুষ সেই নতুন কর্মসংস্থানে যোগ দিতে পারবে সমান যোগ্যতা এবং সমান দক্ষতায়। এখন মাননীয় সভাপতি, তারা যে চাকরি দেখিয়ে গেল, সে চাকরিতে মনে করেন একজন দিনমজুর বা একজন হচ্ছে যে তাঁতি বা একজন সেলাই করে তিনি কি একজন এআই ইঞ্জিনিয়ার হতে পারবেন? বা এআই এর মাধ্যমে তৈরি যে কর্মসংস্থান রয়েছে সেই কর্মসংস্থানে যোগদান দিতে পারবেন? অবশ্যই না। তাকে নতুন দক্ষতা অর্জন করতে হবে, নতুন যোগ্যতা অর্জন করতে হবে। এরপর আসছি, তারা বললেন কম্পিউটার আর এআইকে একসাথে তুলনা করলেন তারা, কিন্তু কম্পিউটার এআই কি একই জিনিস? না, কম্পিউটার হচ্ছে মানুষকে সাহায্য করে, হিসাব নিকাশে সাহায্য করে, এমনকি অনেক ধরনের তথ্য সংরক্ষণ এমনকি তথ্যকে সংরক্ষণে সাহায্য করে। কিন্তু এআই মানুষের মতো চিন্তা করতে পারে, এমনকি এআই মানুষকে একটু মতামত দিতে পারে, এআই মানুষকে রিপ্লেস করতে পারে। এর মাধ্যমে শেষ করছি আমার যুক্তি খণ্ডন পর্ব। এবার চলে যাচ্ছি সরাসরি আমার যুক্তি বিশ্লেষণে। ক্ষেত্র 2 ছিল সামাজিক ও জাতীয় পর্যায়ে সাইবার অপরাধ বৃদ্ধি ও রাষ্ট্রের ডিজিটাল নিরাপত্তার হুমকি। মাননীয় সভাপতি, বাংলাদেশের সামাজিক কাঠামো দাঁড়িয়ে আছে পারিবারিক আত্মসম্মান আর সমাজের গ্রহণযোগ্যতার উপর। এর সাথে ডিজিটাল নিরাপত্তা যুক্ত হলেই পাওয়া যায় বর্তমান প্রজন্মের অন্যতম সংকট এআই ভিত্তিক সাইবার নিরাপত্তাহীনতা। দ্য ডেইলি সানে 22 এপ্রিল 2026 একটি প্রতিবেদনে উঠে আসে ফারজানের সিথির একটি গল্প। ফেসবুক ফেক অ্যাকাউন্ট ব্যবহার করে ছড়ানো হয় 133টি ডিফেক্ট কন্টেন্ট, যা পৌঁছায় 41 লক্ষ মানুষের কাছে। মামলার পর অ্যাকাউন্ট বন্ধ হলেও সিথির মনে গেঁথে যাওয়া সেই লাঞ্ছনার দাগ থেকে যায় আজীবন, ঠিক যেমন রয়ে যায় বাংলার লক্ষ লক্ষ তরুণীর মনে। বিবিএস ও ইউএনএফপি এর 2024-এর জরিপ বলছে 89% নারী সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী অন্তত একবার হলেও অনলাইন সহিংসতার শিকার হয়েছেন।
তবু 75% ভয়ে এবং লজ্জায় অভিযোগই করেননি। বিশ্বব্যাপী 2019 থেকে ডিফেক্ট কন্টেন্ট বেড়েছে 550%, আর এর প্রায় পুরাটাই নারীকে লক্ষ্য করে বানানো। ব্যাপ্তির বিচারে এই সমস্যাটা শুধু নারী সমাজে নয়, বরং যুব সমাজ, ব্যাংকিং খাত, রাজনৈতিক প্রতিহিংসা সবকিছু থেকে শিকড় ছড়িয়ে গেছে। গভীরতার বিচারে এই অপরাধীকে প্রশ্ন করে উঠে ভিকটিমকেই শুনতে হয়। নিজের সীমার মধ্যে থাকলে আজ আর এই দিন দেখতে হতো না। এই মানসিকতায় ধ্বংস করে নারী অগ্রগতি বাড়ায় বাল্যবিবাহ মতো ব্যাধি। আর এখানে আমাদের আসল প্রশ্ন, যখন একটা সমস্যা পরিবার সামলাতে পারে না, সমাজে পারে না, তখন সেটি আর একটি ব্যক্তির সমস্যা থাকে না, সেটি পরিণত হয় রাষ্ট্রের কাঠামোগত ব্যর্থতায়। যে রাষ্ট্র তার নাগরিকের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, সেই রাষ্ট্রের আইন, বিচার ব্যবস্থার প্রতিনিধি সবকিছুই প্রশ্নবিদ্ধ হয়ে যায়। তাই এটা নিছক অপরাধ বৃদ্ধি নয়, এটা রাষ্ট্রের সামগ্রিক নিরাপত্তা কাঠামোর উপর ছুঁয়ে দেওয়া চ্যালেঞ্জ, যা এআই সাময়িক সুবিধার চেয়ে ঢের বেশি গুরুতর ও দীর্ঘমেয়াদী। ক্ষেত্র 3 ছিল সৃজনশীলতার অবক্ষয় ও অতিমাত্রা এআই ব্যবহারের মনস্তাত্ত্বিক ও দীর্ঘমেয়াদী ঝুঁকি। মাননীয় সভাপতি, মানুষ শেখে দেখা, শোনা ও অনুভবের মাধ্যমে। মস্তিষ্কে স্নায়ু সংযোগ ঘটিয়ে জ্ঞান অর্জন করে, এরপর সেটি প্রয়োগ করার মাধ্যমে সমস্যার সমাধান করতে শেখে। এই প্রক্রিয়াটা যখন শুরু থেকে শেষ পর্যন্ত এআই নির্ভর হয়ে যায়, তখন মানুষের বুদ্ধিভিত্তিক অবক্ষয় অনিবার্য। এর প্রমাণ মেলে MIT মিডিয়া ল্যাবের 2025-এর গবেষণায়। 54 জন অংশগ্রহণকারীকে 3 দলে ভাগ করা হয়। EEG পরীক্ষায় দেখা যায় ChatGPT গ্রুপের মস্তিষ্ক সংযোগ ছিল সবচেয়ে দুর্বল, আর 24 ঘন্টা পর নিচে লেখা নিজেই মনে রাখতে পেরেছিল মাত্র 17%, যা ব্রেইন অনলি গ্রুপে ছিল 46%। অর্থাৎ এআই যত বেশি ব্যবহার হচ্ছে, মানুষের স্মৃতি আর চিন্তা শক্তি তত দ্রুত হয়ে যাচ্ছে। ব্যাপ্তির বিচারে এই নির্ভরশীলতা কেবল কোনো নির্দিষ্ট বয়স ও পেশার মধ্যে সীমাবদ্ধ নেই, এটি নানাভাবে হতেছে মানুষকে ধ্বংস করছে এবং কি মানুষের নির্ভরযোগ্যতা কেড়ে নিচ্ছে, এবং গভীরতার বিচারে এটি মানুষের বুদ্ধিকে অনেক কমিয়ে দিচ্ছে। ব্যাপ্তির বিচারে এটি পুরো একটি সমাজকে ধ্বংস করছে। ধন্যবাদ মাননীয় সভাপতি। আমরা ধন্যবাদ জানাচ্ছি পক্ষ দলের দ্বিতীয় বক্তাকে। ভীষণ সময় উপযোগী একটি বিষয় নিয়ে বিতর্ক হচ্ছে, সেই পথ পরিক্রমায় আমি এখন আমন্ত্রণ জানাবো বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা তাসনিম জারিন আনিফাকে। প্রথমেই আজ এই মঞ্চে আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত বিচারক মণ্ডলী এবং মাননীয় সভাপতিকে। বিতর্ক চলছে এবং আজকের বিতর্কের বিষয় হলো এআই মানুষের জন্য সুযোগের চেয়ে বেশি চ্যালেঞ্জিং এর সৃষ্টি করবে। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল আজ এর বিপক্ষে অবস্থান করছি। ইতিমধ্যে আমাদের প্রতিপক্ষ দলের বন্ধুদের কথা শুনে মনে হলো যে তারা কেবল মুদ্রার এক পিঠের কথাই শুনেছেন, অন্য পিঠের কথা তারা জানেন না। আজ আমি এবং আমার দল যুক্তি সহকারে প্রমাণ করে দিয়ে যাব যে এআই মানুষের জন্য সুযোগের চেয়ে বেশি চ্যালেঞ্জিং নয়, বরং চ্যালেঞ্জিং এর চেয়ে বেশি সুযোগের সৃষ্টি করছে। প্রথমেই আমি আমার প্রতিপক্ষ বন্ধুদের যুক্তিগুলো খণ্ডন করে নিচ্ছি। আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা প্রথমে বলছেন যে একটি কারখানায় যদি 100 জন কর্মী থাকে এবং তাদের মধ্যে 5 জন যদি চাকরি পায়, তাহলে বাকি 95 জনের কি হবে? এবং সবাই তো এআই ইঞ্জিনিয়ার হতে পারবে না, তাহলে কি হবে তাদের? আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে যখন প্রথম কম্পিউটার আবিষ্কার হয়েছিল, তখনও মানুষের মনে এই ভয় ছিল। তখনও অনেকেই বলেছিল যে কম্পিউটারের সবাই ব্যবহার করতে পারে না, তাহলে যারা কম্পিউটার ব্যবহার করতে পারে না তাদের কি হবে? কিন্তু এখন যে কম্পিউটার মানে বিশ্বে কতটা প্রভাব সৃষ্টি করেছে, এখন কি এই কম্পিউটারের জন্য মানুষ চাকরি চলে গেছে? প্রশ্ন হলো আমার বিপক্ষ দলের বন্ধুদের কাছে। আবার আমি বলতে চাই, মানুষের বৈশিষ্ট্য হলো পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়া, যুগের সাথে সময়ের সাথে তাল মিলাতে পারে মানুষ। কাজেই যতই পরিবর্তন হোক না কেন, মানুষ সময়ের সাথে তাল মিলাতে পারবে। এছাড়া আমাদের প্রতিপক্ষ দলের বন্ধুরা বলে গেছেন যে সোশ্যাল মিডিয়া ব্যবহারের মাধ্যমে অনেকের ব্যাপারে অনেক গুজব ছড়াচ্ছে এবং ডিপফেকের মতো বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছে। এখন একটা ছুরির উদাহরণ দিয়ে আমি বিষয়টি পরিষ্কার করে দিচ্ছি। আপনার হাতে যদি একটা ছুরি দেওয়া, মাননীয় সভাপতি, আপনার হাতে যদি একটা ছুরি দেওয়া হয়, সেটা দিয়ে কি আপনি একটি ফল কাটবেন নাকি সেটা দিয়ে আপনি এক মানুষকে মারবেন? এটি সম্পূর্ণ আপনার উপর ভিত্তি করে, এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে। আর তারা বলছে যে এসব এআই এর জন্য এটা অনেক বেশি হচ্ছে, গুজব অনেক বেশি ছড়াচ্ছে। কিন্তু আগে যখন এআই ছিল না, তখন কি এসব গুজব ছড়াতো না? তখন কি কোনো মিথ্যা খবর ছড়াতো না? প্রশ্ন হলো আমার বিপক্ষ দলের বন্ধুদের কাছে। আমাদের দলের প্রথম বক্তা ইতিমধ্যে বলে গিয়েছেন যে এআই মানুষকে প্রতিস্থাপন করবে না, মানুষকে সাহায্য করবে, যা হয়তো আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা বুঝতে পারিনি। এই জন্য তারা বারবার বলছেন যে এআই মানুষকে প্রতিস্থাপন করবে, কিন্তু এআই মানুষকে প্রতিস্থাপন করবে না, এআই মানুষকে সাহায্য করবে। এআই কখনো কোনো সিদ্ধান্ত নিজে নিতে পারে না। এআইকে কোনো বিষয় বলা হলে এআই সে বিষয়ে আমাকে সাহায্য করবে, এআই আমাদেরকে তথ্য বিশ্লেষণ করে আমাদের সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করবে। এখন আমি আমার যুক্তিগুলো বিশ্লেষণে আসছি। মাননীয় সভাপতি, আমাদের প্রতিপক্ষ দলের বন্ধুরা পুরো বিতর্ক একটি ভীতি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। তারা বারবার বলছেন যে এর জন্য মানুষের চাকরি হারিয়ে যাবে, মানুষ কর্মহীন হয়ে পড়ে, মানুষের বেকারত্বের হার বৃদ্ধি করবে। তবে বাস্তবতা মাটিতে আমি তাদের দাঁড়িয়ে দেখাতে চাই কিভাবে এই একজন সাধারণ কর্মজীবীকে আরো দক্ষ, চতুর এবং অপরাজিত করে তুলবে। একজন কর্মীকে কোনো নতুন গবেষণার জন্য, নতুন কোনো প্রজেক্টে কাজ করার জন্য পূর্বে শত শত পৃষ্ঠার রিপোর্ট করতে হতো। ফলে কখনো কখনো দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, এমনকি মাসের পর মাস পরিশ্রম করতে হতো। এখন এই ব্যবহারের ফলে এই পরিশ্রম কাজটি এখন
কয়েক সেকেন্ডে সারসংক্ষেপে করা সম্ভব হচ্ছে। এছাড়া বিভিন্ন অফিসে পূর্বে বিভিন্ন বিষয় উপস্থাপন করার জন্য অনেক গবেষণা করতে হবে এবং অনেক লেখাপড়া করতে হতো শুধু প্রয়োজনীয় তথ্যের সন্ধানে, কিন্তু এর এখন এই কাজটি খুব সহজে করে দিচ্ছে। পাশাপাশি প্রতিদিনের একঘেয়ে ডেটা এন্ট্রি বা ক্লারিকলের মতো একঘেয়ে কাজগুলো এই এখন নিজে কাঁধে তুলে নিচ্ছে, ফলে মানুষের মূল্যবান সময় সাশ্রয়ী হচ্ছে। তাছাড়া একজন মানুষ ক্লান্তি, মানসিক চাপ বা অসংগতের কারণে ভুল সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, যেখানে এআই বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ করে এক সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। গবেষণা দেখা গেছে যে এর ব্যবহারের ফলে অনেক ক্ষেত্রে উৎপাদনশীলতা 10% থেকে 70% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আন্তর্জাতিক প্রতিষ্ঠান মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ব্যুরো অফ ইকোনমিক রিসার্চ এটি গবেষণায় দেখা যায় যে এআই এর ব্যবহারের ফলে কর্মীদের কাজের গতি 14% থেকে 35% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এবং মানুষের করা ভুল অর্থাৎ হিউম্যান এরর 80% পর্যন্ত হ্রাস পেতে পারে। এভাবে নতুন প্রযুক্তির সাথে খাপ খাইয়ে কাজের গতি বাড়ানোকে কেন আপনারা ভয় পাচ্ছেন? প্রশ্ন হলো বিপজ্জনক বন্ধুদের কাছে। আমাদের বর্তমানে কারখানায় বিভিন্ন ধরনের বিপজ্জনক কাজগুলো করতে গিয়ে অনেকে আহত এবং নিহত হচ্ছে, ফলে অনেকে মারা যাচ্ছে, ফলে নিঃস্ব হচ্ছে অসংখ্য পরিবার। কিন্তু এখন তাদের পরিবর্তে এর বিভিন্ন স্বয়ংক্রিয়করণ যন্ত্র ব্যবহার হচ্ছে, ফলে তাদের জীবন রক্ষা পাচ্ছে। কিন্তু আমাদের প্রতিপক্ষ দলের বন্ধুরা এই বিষয়টিকে একটি চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। তাহলে কি আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা জীবনকে চ্যালেঞ্জের বড় করে দেখছেন? প্রশ্ন রইল আমার বিপক্ষ দলের বন্ধুদের কাছে। এখন আমি সেই যুক্তিতে আসছি। মাননীয় সভাপতি, আমাদের প্রতিপক্ষ দলের বন্ধুরা বলছেন এর ফলে বেকারত্বের হার বৃদ্ধি পাবে, তবে আমি আজকে পরিষ্কার করে বলতেছি এর জন্য বেকারত্বের হার বৃদ্ধি পাবে না, বরং কাজের ধরন পরিবর্তন হবে। বর্তমানে এই বিপুল পরিমাণে কর্মক্ষেত্র সৃষ্টি করেছে আমাদের প্রযুক্তির ক্ষেত্রে স্টার্টআপ কোম্পানি হয়ে তথ্য বিজ্ঞান প্রম্পট ইঞ্জিনিয়ার তথ্য বিশ্লেষণ সম্পর্কে নতুন উচ্চ আয়ের বিপুল পরিমাণ কর্মসংস্থান তৈরি হচ্ছে। আমাদের দলের পরবর্তী নেতা বাকিগুলো বিশ্লেষণ করে যাবে। এখানে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি আমরা বিপক্ষ দলের দ্বিতীয় বক্তাকে। এবারে আমরা দু দলের দলনেতাদের বক্তব্য শুনবো। শুরুতেই পক্ষ দল অর্থাৎ মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দলনেতা ত্রিদীপ সরকারকে আমন্ত্রণ জানাচ্ছি তার বক্তব্য উপস্থাপনের জন্য। ধন্যবাদ মাননীয় সভাপতি ফ্লোর প্রদানের জন্য। প্রথমে চলে যাচ্ছে যুক্তি খণ্ডনে। মাননীয় সভাপতি লক্ষ্য করুন, আজকে আমার দলের প্রথম বক্তা যখন আজকে দেখিয়ে যান সুযোগ এবং সুবিধার পার্থক্য, তখন আজকে বিপক্ষ দল পুরো সময়টাই আজকে এআই এর সুযোগ নিয়ে কথা বলেছে। আজকের বিতর্ক কিন্তু কখনোই ছিল না এআই এর সুযোগ বেশি নাকি কম। আজকের বিতর্ক ছিল এআই এর যে সুযোগ আছে সেই সুযোগ থেকে চ্যালেঞ্জ বেশি নাকি কম সেটা নিয়ে। সেখানে আজকের বিতর্কের মানদণ্ডই তারা বুঝতে ব্যর্থ হয়েছে। দ্বিতীয়ত, আজকে তারা বেশি চাকরি সৃষ্টি হওয়া নিয়ে কথা বলেছে। লক্ষ্য করুন, আমরা মানে বেশি চাকরি সৃষ্টি হবে, কিন্তু আজকে আপনি যখন একটা শ্রমিক মজুরের কথা ভাবেন, সে যে মিনিমাম রিকোয়ারমেন্টে একটা কাজ করতো, সেখানে এআই আসার কারণে তার মিনিমাম রিকোয়ারমেন্ট অনেক বেশি পরিবর্তন হবে, ফলে আপনার বেকারত্বের হার বর্তমানে যা ছিল তার থেকে আরও বেশি বৃদ্ধি পাবে। আবার আপনি যদি মিনিমাম রিকোয়ারমেন্টের কথা বাদ দেনও, তাহলেও লক্ষ্য করুন যেখানে এতদিন কম্পিউটার ছিল বা যে শিল্প বিপ্লবের কথাই বলছেন সেগুলোর সাথে আপনারা তুলনা করছেন। লক্ষ্য করুন, শিল্প বিপ্লব বা কম্পিউটারের ক্ষেত্রে মানুষ সময় পেয়েছিল এগুলোর সাথে খাপ খাওয়ানোর, কিন্তু আজকে এআই প্রতি 2-3 বছর পর বা 3-4 বছর পরই পরিবর্তন হচ্ছে। অর্থাৎ এই অভিযোজন সক্ষম, এত দ্রুত অভিযোজন সক্ষম এআই এর সাথে আজকে মানুষ কখনোই অভিযোজনের সক্ষমতা আনতে পারছে না। তার ফলে কি হচ্ছে? তার ফলে আজকের মানুষ যারা আজকে আপনি এআই এর জন্য কোনো কিছু কাজ শিখলেন, 2 দিন পরে দেখবেন সেই কাজের আজকে কোনো দাম নাই। তাহলে আপনি কিভাবে বলছেন এখানে চ্যালেঞ্জ বেশি সৃষ্টি হচ্ছে না, বরং সুবিধা বেশি সৃষ্টি হচ্ছে? প্রশ্ন রেখে গেলাম, আশা করি উত্তর দিয়ে যাবেন। দ্বিতীয়ত, আজকে তারা ছুরি নিয়ে কথা বলেছেন। মাননীয় স্পিকার, মাননীয় সভাপতি, আজকে ছুরি এবং এআই দুটো কিন্তু আজকে সমান তুল্য বিষয় না। কেন? আজকে ছুরি একজন মানুষকে ক্ষতি করতে পারে, যেখানে আজকে একটা এআই একসাথে 1 লক্ষ মানুষকে ক্ষতি করতে পারে। কিভাবে? যখন আজকে আপনার এআই আসে তখন দেখা যায় আপনার এআই এর কারণে আপনার ডিপফেক বাড়ছে। ডিপফেকের অর্থাৎ তারা বলেছিল গুজব, এগুলো তো আগেও ছিল। মাননীয় সভাপতি, আজকে আমরা কখনোই বলছি না এগুলো উৎপত্তি করছে এই সমস্যাগুলোর, কিন্তু এআই এর কারণে ডিপফেক, গুজব বা এরকম হয়রানির শিকার হওয়ার সম্ভাবনা এবং এর সুযোগ আরও বেশি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ আমাদের এইসব সমস্যার সমাধান করতে আমাদের আবার স্কোয়ার 1 থেকে সকল কাজ শুরু করতে হচ্ছে, এবং এটাই আজকে আমাদের দেশের, রাষ্ট্রের এবং ব্যক্তির জন্য সবচেয়ে বড় সমস্যা হিসেবে দাঁড়াচ্ছে। আজকে তারা সময় বাঁচানো নিয়ে কথা বলেছে যে মানুষের সময় বাঁচছে এআই ব্যবহারের কারণে। মাননীয় সভাপতি, আজকে আপনি যখন একজন মানুষের সময় বাঁচানো এবং এআই এর কারণে চাকরি যাওয়া, একজন মানুষের জীবিকা নিয়ে দুইটাকে আপনি যদি সমান হিসেবে বিচার করেন, তাহলে আজকে বিতর্কের কোনো মানদণ্ডই থাকে না। মাননীয় সভাপতি, এখন আমি চলে যাচ্ছি আমার উপর অর্পিত দায়িত্ব। এখন মাননীয় সভাপতি লক্ষ্য করুন, আজকে বিতর্কে তারা যেখানে বারবার প্রমাণের চেষ্টা করেছিল যে এআই মানুষের জন্য অনেক সুযোগ সৃষ্টি করে, আমার দলীয় প্রথম বক্তা প্রথমে কিন্তু এটা স্বীকার করেছিলেন, আমরাও মানি এআই সুযোগ সৃষ্টি করে। কিন্তু আজকে আমাদের আজকে প্রধান বিষয় ছিল বা প্রধান বার্ডেন ছিল এটা প্রমাণ করা যে আজকে এআই সুযোগের চেয়ে চ্যালেঞ্জই বেশি সৃষ্টি করে। এখন আমি চলে যাচ্ছি আমরা যে আজকে 3টা মানদণ্ড দেখিয়ে গিয়েছিলাম, যথা ব্যাপ্তি, গভীরতা এবং নিয়ন্ত্রণ যোগ্যতা, এই 3টার বিচারে আজকে আমরা বিতর্কটাকে আবার বিশ্লেষণ করতে চাই। লক্ষ্য করুন, আজকে ব্যাপ্তির বিচারে কি লক্ষ্য করা যায়?
আজকে সুযোগ কারা পাচ্ছে এআই এর? যাদের কাছে দক্ষ কম্পিউটার আছে, যাদের কাছে ইন্টারনেট সুবিধা আছে, এইসব ব্যক্তি কিন্তু আজকে এআই এর সুবিধাটা পাচ্ছে। কিন্তু আজকে আমরা যে সমস্যা বা আমরা যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, সেটা কিন্তু আজকে তৃণমূল পর্যায় থেকে শুরু করে অনেক বড়লোক মানুষরাও আজকে এই সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছে। দ্বিতীয়ত, গভীরতার বিচারে আজকে বিরোধী দল বলছে এআই সময় বাঁচানোর কথা, যেখানে আজকে আমরা দেখিয়ে যাই যে এআই সময় বাঁচালেও আপনার যে একজন মানুষের চাকরি চলে যায়, জীবিকা চলে যায়, অর্থাৎ সামাজিক আস্থা বা স্বাধীন চিন্তা শক্তি চলে যায়, সেটা আজকে কত বড় বেশি গুরুতর। তৃতীয়ত, আজকে নিয়ন্ত্রণযোগ্যতার বিচারে আমরা দেখিয়ে যাই কেন আজকে এআই কোনো সমস্যার সমাধান করলেও এআই এর যে অভিযোজন সক্ষমতা এত বেশি, সেটা থাকার কারণে আজকে কোনো মানুষ এই এআই এর পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে পারে না। তাই এখানেই আজকে চ্যালেঞ্জই বেশি দেখা যাচ্ছে। মাননীয় সভাপতি, এখন আজকে যদি আমরা বিশ্বাসও করি তাদের পৃথিবী সঠিক, তাহলে আমরা কি দেখব? তাদের পৃথিবীতে চিকিৎসা উন্নত হয়, তাদের পৃথিবীতে কর্মসংস্থান সৃষ্টি হয়, তাদের পৃথিবীতে সুযোগও তৈরি হয়। আমরা এগুলো স্বীকার করছি, কিন্তু তাদের পৃথিবীতে আমরা কি দেখতে পাবো? তাদের পৃথিবীতে আমরা দেখতে পারবো কর্মসংস্থানের অনিশ্চয়তা থাকে, ডিপফেকের মাধ্যমে মানুষের মধ্যে সমস্যা তৈরি হয়, ডিজিটাল নিরাপত্তা নতুন ঝুঁকির মধ্যে পড়ে। অর্থাৎ তাদের বেস্ট কেস সিনারিও তো আমরা যে সমস্যা দেখেছি সেগুলো কিন্তু তাও বর্তমান থাকে। অর্থাৎ মাননীয় সভাপতি, আমরা দেখিয়ে যাই তাদের সুযোগের চেয়ে আমাদের চ্যালেঞ্জই এআই এর কারণে বেশি সৃষ্টি হচ্ছে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাই। আমরা ধন্যবাদ জানাচ্ছি পক্ষ দলের দলনেতাকে। গঠনমূলক পর্বে সর্বশেষ বক্তা হিসেবে আমরা এখন বিরোধী দলের দলনেতা ফাবিহা হোসেনকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আলোকিত করার জন্য। ধন্যবাদ মাননীয় সভাপতিকে আজকের বিতর্কের মহামঞ্চে আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্ক চলছে এবং আমাদের আজকের বিতর্কের বিষয় এই মানুষের জন্য সুযোগের চেয়ে চ্যালেঞ্জ বেশি সৃষ্টি করবে। অত্যন্ত যুক্তিযুক্ত কারণে আমি এবং আমার দলের বিপক্ষে অবস্থান করছি। কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির। অর্থাৎ জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তিকে ভয় নয়, সঠিকভাবে গ্রহণ করাই কিন্তু উন্নত জাতির পরিচয়। মাননীয় সভাপতি, আমার দলের পূর্ববর্তী দুই বক্তা ইতিমধ্যে প্রমাণ করেছেন এই মানুষের জন্য অসংখ্য সম্ভাবনা দ্বার খুলে দিচ্ছে। কিন্তু পক্ষ দলের বক্তব্য শুনে মনে হলো তারা এর অপব্যবহারকে এর আসল পরিচয় হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছেন, আর সেখানেই তাদের সবচেয়ে বড় যুক্তিগত দুর্বলতা। মাননীয় সভাপতি, আমি যদি প্রতিপক্ষ দলের যুক্তি খণ্ডনের দিকে আসি, তারা বারবার বলছে এই মানুষের চাকরি কেড়ে নেবে, এই মানুষকে প্রতিস্থাপন করছে। কিন্তু মাননীয় সভাপতি, আমরা যদি বাস্তবতার দিকে আসি, তাহলে এই মানুষের চাকরি কেড়ে নিচ্ছে, কিন্তু এর বিপরীতে কিন্তু এই মানুষের জন্য অসংখ্য চাকরি সৃষ্টি করছে, যা আমার দলের পূর্ববর্তী দুই বক্তা ইতিমধ্যেই বলে গিয়েছিলেন। কিন্তু তারা হয়তো শুনতে পাননি যে আজকের বিষয়টি ছিল এই মানুষের জন্য চ্যালেঞ্জের চেয়ে সুযোগ বেশি সৃষ্টি করবে। কিন্তু বাস্তবতার প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি বলতে চাই, এই মোটেই সুযোগের চেয়ে চ্যালেঞ্জ বেশি সৃষ্টি করছে না। তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই মানুষকে কিন্তু প্রতিস্থাপন করছে না। হাসপাতালের চিকিৎসক, আদালতের বিচারক কিংবা প্রতিষ্ঠানের ব্যবস্থাপক, তারাই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন। সেই সিদ্ধান্তগুলো নিচ্ছেন মানুষ। এই কেবল কিন্তু তথ্য বিশ্লেষণ করে সিদ্ধান্তকে আরো নির্ভুল করতে সাহায্য করছে। মাননীয় সভাপতি, প্রতিপক্ষ দল একে সমস্যার উৎস বলেছেন, কিন্তু বেকারত্ব, ভুয়া খবরের অপরাধ, এসব কি এই আসার আগে ছিল না? তাহলে পুরনো সমস্যার জন্য নতুন প্রযুক্তিকে দোষ দেওয়া কতটা যৌক্তিক? মাননীয় সভাপতি, প্রতিপক্ষ দল যে যুক্তি দিয়েছে তা আজ আমি ভুল করে দিয়ে যাব। তারা বারবার এর ক্ষতিকর ব্যবহারকে এর স্বাভাবিক ব্যবহার হিসেবে দেখাচ্ছেন, কিন্তু কোনো প্রযুক্তির মূল্যায়ন তার অপব্যবহার দিয়ে নয়, তার সামগ্রিক উপকারিতা দিয়ে করা উচিত। আমি পক্ষ দলের উদ্দেশ্যে বলতে চাই, বন্ধুরা, প্রযুক্তি কখনো অগ্রগতির শত্রু নয়, প্রযুক্তিকে সঠিকভাবে গ্রহণ করতে না পারাই অগ্রগতির শত্রু। আজ মাননীয় সভাপতি, আজ প্রশ্ন এই ভালো কি খারাপ এটি নয়, আজ প্রশ্ন হলো এই থাকবে কি থাকবে না, এবং উত্তর হলো এই অবশ্যই থাকবে। তাই বুদ্ধিমানের কাজ কিন্তু একে ভয় পাওয়া নয়, একে দায়িত্বশীলভাবে ব্যবহার করতে শেখা। মাননীয় সভাপতি, আমার দলের পূর্ববর্তী দুই বক্তা ইতিমধ্যে কিন্তু বলে গিয়েছিলেন, তিনটি ক্ষেত্রের মাধ্যমে আমাদের যুক্তিটি আরো দৃঢ় করেছেন। আমি শেষের যুক্তিটি যদি একটু যাই, তাহলে প্রথমে বাস্তবতার দিকে তাকালে প্রথমে এই চ্যালেঞ্জের চেয়ে বেশি সুযোগ সৃষ্টি করছে সেই বিষয়টি উঠে আসছে। মাননীয় সভাপতি, পক্ষ দল বারবার চ্যালেঞ্জের কথা বলছেন, যার সঠিক সংজ্ঞা ইতিমধ্যেই আমার দলের প্রথম বক্তা করে গিয়েছেন। আমরা যদি দেখতে পাই, বর্তমানে এই এমন সব সুযোগ তৈরি করছে যা অসংখ্য মানুষের সুবিধা করে দিচ্ছে। উদাহরণ হিসেবে আমরা একজন গ্রামের শিক্ষার্থী এর মাধ্যমে বিশ্বমানের পড়াশোনা করার সুযোগ পাচ্ছে। ছোট ব্যবসায়ীরা এই দিয়ে ডিজাইন, মার্কেটিং ও কাস্টমার সার্ভিস পরিচালনা করছেন। একজন ফ্রিল্যান্সারও আজ ঘরে বসে এই ব্যবহার করে কম সময়ে অধিক কাজ করে বৈদেশিক মুদ্রা অর্জন করছেন। যেখানে একটি প্রযুক্তি মানুষের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে, সেখানে তাকে কিন্তু চ্যালেঞ্জের চেয়ে বড় সুযোগ বলাই কিন্তু যৌক্তিক। দ্বিতীয়ত, সেই ইতিহাস প্রমাণ করছে, প্রথমে যদি নতুন প্রযুক্তি ভয় সৃষ্টি করে থাকেও, পরে কিন্তু সেটি সবচেয়ে বেশি সুফল এনে দেয়। মাননীয় সভাপতি, ইতিহাসের দিকে তাকালে পক্ষ দলের যুক্তি একদমই ভেঙে পড়ছে। তারপর যখন প্রথম বিদ্যুৎ এসেছিল তখন অনেকে বলেছিল এবার ক্ষতি হবে, যখন প্রথম কম্পিউটার এসেছিল তখন অনেক বলেছিল এবার চাকরি শেষ, যখন প্রথম ইন্টারনেট এসেছিল অনেক বলেছিল এবার সমাজ ধ্বংস হয়ে যাবে। কিন্তু আজকে আমরা বিদ্যুৎ ছাড়া 1 মিনিট চলতে পারছি না, কম্পিউটার ছাড়া আমাদের অফিসগুলো চলতে পারছে না, ইন্টারনেট ছাড়া আমরা দৈনন্দিন জীবন অতিবাহিত করতে
পারছি না। তাহলে প্রশ্ন হলো, ইতিহাস যদি প্রতিটি প্রযুক্তির ক্ষেত্রেই পক্ষ দলের আশঙ্কাকে ভুল প্রমাণ করে থাকে, তাহলে এর ক্ষেত্রে তারা এত নিশ্চিত কিভাবে? গুরুত্বপূর্ণ বিষয় হলো এ কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধিও করছে। মাননীয় সভাপতি, আমি শেষ করতে চাই একটি কথায়, পক্ষ দলে এর ঝুঁকি দেখিয়েছেন, কিন্তু আমরা এর সম্ভাবনা দেখিয়েছি। তারা ভয়ের কথা বলেছেন, আমরা উন্নয়নের কথা বলেছি। তাই দৃঢ়তার সঙ্গে বলছি, এই মানুষের জন্য সুযোগের যে চ্যালেঞ্জ বেশি সৃষ্টি করবে, এই প্রস্তাব বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই এই যুক্তিতে আমার প্রস্তাব এখানে আমি শেষ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। বিপক্ষ দলের দলনেতা ফাবিয়া হোসেনের বক্তব্যের মাধ্যমেই আমাদের গঠনমূলক পর্বের বক্তব্যের পরিসমাপ্তি ঘটল। এবার আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি যুক্তি খণ্ডন পর্বে। শুরুতে এই পক্ষ দলের দলনেতা ত্রিদীপ সরকারকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় সভাপতি পুনরায় ফ্লোর প্রদানের জন্য। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, আজকে বিতর্কে আমরা যখন প্রথমে সুবিধার সুযোগের পার্থক্য দেখিয়ে যাই, আমরা বলেছিলাম সুবিধা হলো কোনো প্রযুক্তি বা কাজের মাধ্যমে পাওয়া তাৎক্ষণিক ইতিবাচক লাভ, এবং আমরা সুযোগ বলতে আজকে বুঝিয়ে যাই এমন একটা সম্ভাবনা বা পথ যা মানুষকে ভবিষ্যতে নতুন কিছু অর্জন, উন্নতি বা অগ্রগতির বাস্তব সম্ভাবনা দেয়। তাই আজকে এই দুটি ধারণা কখনোই সমান না, সেটা আমরা আজকে প্রথম থেকে দেখিয়ে যাই। সেখানে আজকে তারা এআই এর সুযোগের জায়গায় এর সুবিধা নিয়ে আজকে পুরো বিষয়টা বিতর্কটা করে গেল। মাননীয় সভাপতি, আজকে বিপক্ষ দলের প্রথম বক্তা প্রথম থেকে শিক্ষা নিয়ে অনেক কথা বলেছে, যে শিক্ষা, একজন শিক্ষার্থী, গ্রামের শিক্ষার্থী, সে যখন শিক্ষক থেকে কিছু বুঝতে পারে না, সে এআই দিয়ে বুঝছে। লক্ষ্য করুন, আজকে এআই ব্যবহার করতে পারছে কারা? যাদের কাছে ইন্টারনেট সুবিধা, প্রযুক্তি সুবিধা, এই সকল সুবিধা আগেই প্রি এক্সিস্টিং থাকে। অর্থাৎ এই সুবিধাগুলো না থাকলে আপনি কোনোভাবেই নিশ্চিত করতে পারবেন না কেউ এআই দিয়ে কোনো কিছু উন্নত বা কোনো সুযোগ সুবিধা লাভ করতে পারছে। অর্থাৎ আপনার যদি অর্থাৎ আজকে আমরা দেখতে পাই আপনার গ্রামের ক্ষেত্র, গ্রামের কোনো সাধারণ মানুষের ক্ষেত্র, তার কাছে যদি মোবাইল ফোন না থাকে, আপনি কিভাবে তার কাছে এআই সুবিধা নিশ্চিত করবেন? তার কোনো যুক্তিযুক্ত প্রমাণ আজকে তারা দিয়ে যেতে পারেনি। মাননীয় সভাপতি, আজকে যেখানে আমরা দেখিয়ে যাই, আমার প্রথম বক্তা দেখিয়ে যান এআই কিভাবে অর্থনৈতিক নিরাপত্তাকে চ্যালেঞ্জ করে, আমার দ্বিতীয় বক্তা আজকে যেখানে দেখিয়ে যান এআই সামাজিক আস্থা আর রাষ্ট্রের ডিজিটাল নিরাপত্তাকে চ্যালেঞ্জ করে। অর্থাৎ আজকে আমরা সামগ্রিকভাবে যেখানে দেখিয়ে যাই এআই মানুষের চিন্তা শক্তি আর ভবিষ্যৎ মানব সম্পদের ভিত্তিকে যেখানে চ্যালেঞ্জ করে, সেখানে আজকে বিপক্ষ দল শুধুমাত্র এআই কেন সুযোগ, এআই এর কি সুযোগ আছে সেটা একটা লিস্ট বানিয়ে দিয়ে গেছেন, যেখানে এআই এর সুযোগ এবং চ্যালেঞ্জের যে কম্পেয়ার বা পার্থক্য, সেই পার্থক্যমূলক বিতর্কে আমরা আজকে পৌঁছাতেই পারিনি। মাননীয় সভাপতি, আজকে বিপক্ষ দল প্রথম থেকে কম্পিউটার এবং এআইকে একই হিসাবে গণ্য করেছেন, বলেছেন কম্পিউটার বিপ্লবের কারণে এই হয়েছিল, এআই বিপ্লবে এই হবে। আমরা আজকে আপনাকে দেখিয়ে যাই কম্পিউটার বিপ্লবে যেখানে মানুষ একটা পরিবর্তনের সুযোগ পেয়েছিল, সময় পেয়েছিল, সেখানে এআই এর ক্ষেত্রে সেই সুযোগ পাবে না, কারণ এআই এর যে দ্রুত গতি বা দ্রুত অভিযোজন সক্ষমতা সেটা কম্পিউটারের সাথে এক নয়। আজকে যেখানে তারা বলে যায় চাকরি সৃষ্টি করবে, তারা আজকে চাকরির সৃষ্টিটাকে মাহাত্ম্য হিসেবে দেখছে, যেখানে আমরা দেখে যে চাকরির সৃষ্টি হলো, সেই চাকরি যদি মানুষ নিতে না পারে তাহলে আপনার সেই চাকরির কোনো দাম নেই। তাই আজকে মাননীয় সভাপতি বিশ্বাস করে প্রস্তাবটা গৃহীত হওয়ার যোগ্য দাবি রাখে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাই। আমরা শুনছিলাম পক্ষ দলের দলনেতার বক্তব্য, তাকে ধন্যবাদ জানাচ্ছি তার বক্তব্যের জন্য। এ পর্যায়ে এই বিতর্কের সর্বশেষ বক্তা অর্থাৎ আমাদের বিপক্ষ দলের দলনেতাকে যুক্তিখণ্ডন পর্বে তার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় সভাপতিকে আমাকে পুনরায় বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। কবি বলেছেন, সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম। আজ সেই কঠিন সত্য বলতেই আমি এখানে দাঁড়িয়েছি। মাননীয় সভাপতি, আজকে বিতর্কে যুক্তি ধোয়া যত সরে যাচ্ছে, দুটি বিষয় তত স্পষ্ট হয়ে যাচ্ছে। প্রথমত, প্রতিপক্ষ আজকের প্রস্তাব প্রমাণে ব্যর্থ হয়েছে। দ্বিতীয়ত, কেন এই প্রস্তাব প্রত্যাখ্যান করা উচিত সেটি আজ পরিষ্কার হয়ে উঠে এসেছে। মাননীয় সভাপতি, এখন আমার প্রতিপক্ষ দলের বন্ধু বলে গেলেন, এখন প্রায় সবার কাছে ইন্টারনেট থাকে না, প্রত্যন্ত গ্রামাঞ্চলে ইন্টারনেট থাকে না, কিন্তু এখন প্রায় সবারই ইন্টারনেট আছে। অল্প কিছু প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট নেই। যদি আমরা সংখ্যাগরিষ্ঠ সুবিধা না দেখি তাহলে উন্নতি হবে কিভাবে? আপনারা কি দেশকে উন্নতি করতে চান না? আপনারা কি নিজেরা উন্নতি হতে চান না? মাননীয় সভাপতি, প্রতিপক্ষ দলের বন্ধুরা পুরো বিতর্ক জুড়েই তারা ভয়ের সংজ্ঞা শুনিয়ে গেলেন। তারা কোনো যুক্তি উপস্থাপন করেনি, তারা আশঙ্কার তালিকা পড়ে শুনিয়েছেন। আর আশঙ্কা কখনো প্রমাণ হতে পারে না। মাননীয় সভাপতি, প্রতিপক্ষের পুরো বক্তব্যের সবচেয়ে বড় দুর্বলতা হলো তারা একটি চ্যালেঞ্জ প্রমাণ করতে পারেনি যা সুযোগের চেয়ে বড়। তারা শুধু বলেছেন হতে পারে কিংবা হয়তো হবে কিংবা ভবিষ্যতে হবে, কিন্তু বিতর্কে হতে পারে দিয়ে কিন্তু কোনো সিদ্ধান্ত হয় না। মাননীয় সভাপতি, বিতর্ক হয় তথ্য, যুক্তি ও বাস্তবতা দিয়ে। আজ তারা এর ঝুঁকির কথা বলেছেন, কিছু আশঙ্কার কথা বলেছেন, কিন্তু কোথাও দেখাতে পারেননি যে সেই চ্যালেঞ্জগুলো সুযোগের চেয়ে বেশি। কিন্তু একটি প্রযুক্তির ঝুঁকি থাকা আর সেই প্রযুক্তির ক্ষতি তার উপকারের চেয়ে বেশি হওয়া, এই দুটি কখনো এক বিষয় নয়। এই পার্থক্যটি প্রতিষ্ঠা করতে আজ প্রতিপক্ষ দল ব্যর্থ হয়েছে। তারা অপব্যবহারের উদাহরণ দিয়েছেন, কিন্তু অপব্যবহারের উদাহরণ
দিয়ে কখনো প্রযুক্তির সামগ্রিক মূল্য নির্ধারণ করা যায় না, কারণ একই যুক্তিতে কিন্তু ইন্টারনেট, বিদ্যুৎ কিংবা মোবাইল ফোনও এসেছিল। তারা বলেছে তারা এগুলোর জন্য খাপ খাওয়ার জন্য সময় পেয়েছিল, এবং এখনো কিন্তু মানুষ এর সাথে খাপ খাওয়ার জন্য সময় পাচ্ছে। তাহলে একটা প্রযুক্তি যদি ঝুঁকি থাকে, সেই প্রযুক্তিটি ভয় পাওয়া না, বরং সঠিকভাবে ব্যবহার করাই কিন্তু সেটির বড় পরিচয়। মাননীয় সভাপতি, আজ যদি তাদের বক্তব্য সত্যি এত শক্তিশালী হতো, তাহলে আজ তারা অনুমান নয় তুলনা দেখাতেন, আশঙ্কা নয় প্রমাণ দেখাতেন, কিন্তু তারা তা করতে পারেনি। মাননীয় সভাপতি, আমি আমার বক্তব্য শেষ করতে চাই। তারা আমাদের প্রশ্নের কোনো উত্তর দিতে পারেনি যা আমরা বলেছিলাম, এবং আজকে বিতর্কে যাতে আমাদের এআই মানুষের জন্য সুযোগের যে চ্যালেঞ্জ বেশি সৃষ্টি করছে, তার বিপক্ষে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাই। আমরা ধন্যবাদ জানাচ্ছি বিপক্ষ দলের দলনেতা সহ সকল বিতর্কিকদের। বিতর্ক একটা শিল্প, নান্দনিক শিল্প। এই শিল্পের মাঝে যুক্তির আদান প্রদান বা যুক্তি প্রদান খণ্ডনের বিষয়টি যেমনি আমরা খুব প্রত্যাশা করি, তেমনি বিতর্কের উপভোগ্যতার জায়গাটিও আমরা সুনিশ্চিত করতে চাই। বিতর্ক মানে কখনোই এই নয় যে আমি শুধুমাত্র কথাই বলে যাচ্ছি, আমি বলছি সেটা আমি সবাইকে বোঝাতে পারছি কিনা বা আমার বলাটা সুস্পষ্ট হচ্ছে কিনা, এটা ভীষণ জরুরি। আমি একদম যদি একটা একটা করে পয়েন্ট বলি, যে একটু বাংলিশ ভাষার যে প্রবণতা, এটা থেকে একটু বেরিয়ে আসা প্রয়োজন। স্পষ্ট সুন্দর করে প্রমিত বাংলা উচ্চারণে কথা বলাটা ভীষণ জরুরি। নাম্বার 2 হচ্ছে, আপনি যখন যেখানে যাই বলেন না কেন, সেটা মাইক্রোফোনে কিংবা মাইক্রোফোন ছাড়া, আপনার প্রতিটি সম্মানিত দর্শক কিংবা শ্রোতা আপনার প্রতিটি শব্দের স্পষ্ট সুন্দর উচ্চারণ শোনার অধিকার রাখেন। সো এটি আপনাকে মাথায় রাখতেই হবে। এই জন্য ইউজ অফ মাইক্রোফোনটা নিয়ে আপনাদের একটুখানি ভাবতে হবে। কারণ আপনি বলছেন আমি শুনতে পাচ্ছি না বা বিচারকরা শুনতে পাচ্ছি না, তার অর্থ হচ্ছে আপনার বক্তব্যকে বিচার করার ক্ষেত্রে আমরা একটু দ্বিধান্বিত হয়ে পড়তে পারি, বিভ্রান্ত হতে পারি। কারণ আপনি যে শব্দটি বলছেন সেটা যদি আমি স্পষ্ট শুনতে না পাই, আমি কি করে বিচার করব? ভবিষ্যতে এই বিষয়টি শুধু আপনারা নন, সম্মানিত বিচারক মানে আপনাদের যারা মডারেটররা আছেন, অভিভাবকরা, তারা অবশ্যই মাথায় রাখবেন, বা শিক্ষক মহোদয়রা। আর খুব দ্রুত বলাটা বিতর্কের একটা ক্রেডিট নয়। দ্রুত বলে অনেক কিছু বললেন, বোঝাই গেল না, হোয়াট ডাজ ইট মিন, একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, তারপর উচ্চারণ একটা অনেক বড় সমস্যা। যেমন আপনার ব্যক্তি বলছেন, দক্ষ বলছেন, আপনারা তথ্য বলছেন। হয়তো অনেকের একটা বদ্ধমূল ধারণা, বিতর্ক করতে গেলে আমাকে যুক্তি দিতে হবে, যুক্তি খণ্ডন করতে হবে, তথ্য পরিবেশন করতে হবে, তথ্যসূত্র বলতে হবে, প্যারামিটারগুলো দিতে হবে, ক্ষেত্র বিশ্লেষণ করতে হবে, দলীয় সমঝোতা ভালো হতে হবে, আমাকে দায়িত্বটা ঠিকভাবে পালন করতে হবে এবং সময় মতো শেষ করতে হবে। এটাই শুধু বিতর্ক? বিতর্কের এই বিষয়গুলোর বাইরেও তো উচ্চারণের জন্য নাম্বার আছে, বাচনভঙ্গির জন্য নাম্বার আছে, দলীয় সমঝোতা এবং দলীয় উপস্থাপনার একটা বিষয় আছে, তাই না, ব্যক্তিগত উপস্থাপনার বিষয় আছে। আমরা এই 3, 4, 5টা বিষয় অধিকাংশ ক্ষেত্রেই ভুলে যাই, যার ফলে আমি যখন একটা পরীক্ষায় দিতে বসি, 100-র মধ্যে যদি আমি 100 অ্যান্সার না করি, তাহলে কি আমি আশা করতে পারি যে আমি খুব ভালো করব? আমি 70 অ্যান্সার করে কি 80 আশা করতে পারি? মোস্ট অফ দ্য ক্ষেত্রে গত 32 বছর ধরে আমি এটা দেখছি যে আমরা অ্যান্সারই করি 70, আশা করি 80। কারণ ওই যে বিতর্কের নান্দনিক জায়গাগুলোতে যেটা বিউটিফিকেশন যেমনি হয়, বিতর্ককে অনেক বেশি উপভোগ করে, এগুলোকে আনফর্চুনেটলি আমরা বাইপাস করি, ইগনোর করি, গুরুত্ব কম দিই। তারপর হয়তো বা কখনো কখনো আমরা নিজেরাই নিজেদের কাছে প্রশ্ন তুলি, কেন হেরে গেলাম, আমি তো ভালোই বলেছি। কিন্তু বিতর্ক শুধুমাত্র ওই 7টা বিষয়ের উপর নয়, এই 3টা বিষয়ের উপরও নির্ভরশীল। এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। সম্মানিত শিক্ষক মডারেটররা অবশ্যই বিষয়টি মাথায় রাখবেন, কারণ বিতর্ক একটা চমৎকার শিল্প। এই শিল্প মানে ঝগড়া নয়, এটা হচ্ছে পরিমিত পর্যায়ে নিজের যুক্তিকে যুক্তির জোরে উপস্থাপন করা, আমার কণ্ঠের জোরে নয়। এটি মাথায় রাখাটা খুব জরুরি। আর দেখে বলার প্রবণতা আমরা লক্ষ্য করলাম, এই বিষয়ে আপনারা একটু সচেতন থাকবেন। আর আরেকটা বিশেষ বিষয় বলি, যেটা আমি কারোর মধ্যে দেখেছি, যে হঠাৎ করে খেই হারানোর পর আর ফিরে আসতে পারছে না, যার ফলে শেষটা সুন্দর হয়নি, শুরুটা সুন্দর হয়েছিল। সো মনে রাখবেন, কনফুসিয়াস একটা কথা বলেছিলেন, না পড়ার মধ্যে কোনো গৌরব নেই, পড়ার পর প্রতিবার উঠে দাঁড়ানোতেই গৌরব। আপনি পড়বেন বিষয় না, পড়ার পর উঠে দাঁড়াতে পারছেন কিনা সেটা খুব জরুরি বিষয়। সো ইনশাল্লাহ মাথায় রাখবেন। উপস্থিত শুধু বিতর্কের এই পর্যায়ে আমরা আমাদের বিচারকদের বক্তব্য শুনব। সংক্ষিপ্ত পরিসরে আমি ন্যাশনাল লিবারেশন ফেডারেশন বাংলাদেশের যুগ্ম সাংগঠনিক সম্পাদক জয়লালাকে আমন্ত্রণ জানাচ্ছি তার অনুভূতিগুলো এবং এই বিতর্ক বিষয়ে অবজারভেশনটি জানানোর জন্য। ধন্যবাদ মাননীয় সভাপতি মহোদয়। আমাদের আজকের যে বিতর্ক, যে দুটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আজকে অংশগ্রহণ করেছে বাংলাদেশ বেতারের আজকের এই মঞ্চে, দুদলকেই প্রথমে সাধুবাদ জানাই, শুভকামনা জানিয়ে শুরু করছি। দুদল অত্যন্ত চমৎকার কথা বলবার চেষ্টা করেছে, নিজের যুক্তির জায়গাটি যতটা ক্ষুরোধার করবার চেষ্টা করা যায় ততটা করবার চেষ্টা করেছে।
আমাদের আজকের বিতর্কের বিষয়টি ছিল এআই মানুষের জন্য সুযোগের চেয়ে চ্যালেঞ্জই বেশি সৃষ্টি করবে। এখানে আমাদের আরেকটু বোধহয় চিন্তা করবার জায়গা ছিল। জায়গাটি হচ্ছে এআইটা আসলে কোন প্রেক্ষাপটে আসলো, এটার সাথে আমার শিল্প বিপ্লবের একটা কতটা যোগসূত্রতা আছে। আমরা জানি যে আমরা চতুর্থ শিল্প বিপ্লবের দিকে যাচ্ছি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের জন্য সুযোগটা দিচ্ছে কতখানি, তার থেকে চ্যালেঞ্জটা বেশি নাকি কম, এই প্রেক্ষাপটে দুইটি দল কথা বলবার চেষ্টা করেছে। দুই দলই দুই জায়গা থেকে একটা তথ্যভিত্তিক আলোচনা করবার চেষ্টা করেছে এবং তারা অনেকটা সফল হয়েছে। দুই দলের বক্তৃতাই খুব হৃদয়গ্রাহী ছিল, মনোমুগ্ধকর ছিল। এই জায়গাগুলোতে আমাদের যেটি পরামর্শ সেটি হচ্ছে যে আমরা বিচার করবার ক্ষেত্রে আমাদের মাননীয় সভাপতি মহোদয় বলেই দিয়েছেন যে একটু ধীর গতির বক্তব্য হলে হয়তো আমাদের বিষয়গুলো ধরতে সুবিধা হয়। এবং একই সাথে আমাদের আজকের যে বিতর্কের আরেকটি বিষয় আমি বলবারই চেষ্টা করছিলাম, যেটি মাননীয় সভাপতি ইতিমধ্যে বলেছে, যে আমাদের বাংলা বিতর্কে অবশ্যই বাংলা শব্দ চয়ন করা খুবই জরুরি। প্রত্যেক বিতার্কিকের এইটি খুব জরুরি। এই জায়গাগুলো আমাদের আরেকটু গুরুত্ব দেওয়া দরকার ছিল। আমাদের দলগতভাবে যে পরামর্শটা সেটা হচ্ছে যে আমার প্রতিপক্ষ কোন কথাটা বলছে এটা না আগে থেকে নির্ধারণ করা যায় না। আমাদের কাছে অনেক বক্তৃতা মনে হয়েছে আপনারা আগে থেকে নির্ধারণ করে এসছেন যে প্রতিপক্ষ এটা বলে গিয়েছে, আমরা হচ্ছে সেই অনুযায়ী উত্তরটা দেব। তো এই জায়গায় এই প্রবণতা থেকে বের হতে হবে। আমাদের বক্তৃতা খানিকটা শুনতে হবে, কি বলছে সেই অনুযায়ী আমাকে উত্তরটা দিতে হবে। এমনি এমনি যদি আমি কোনো উত্তর দিই তাহলে সেটা বিচারকদের কাছে খুব সহজেই ধরা পড়ে এবং সেটা খুব ভালোভাবে হয়তো তারা নেয় না। আমার কাছে আরেকটা ব্যাপার যেটা সেটা হচ্ছে আমরা আলোচনা করছিলাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে বিতর্কগুলো, এই বিতর্কগুলো আরেকটু প্রেক্ষাপট নির্ভর হতে পারত। শুরুটা আরেকটু সুন্দর কোনো প্রেক্ষাপট, একটু প্রাসঙ্গিক প্রেক্ষাপট দিয়ে শুরু হলে হয়তো আরেকটু ভালো জায়গায় আমরা যেতে পারতাম। বাংলাদেশ কতটা প্রস্তুত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য, পৃথিবী কতটা প্রস্তুত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য, আমাদের শিক্ষাক্ষেত্র কতটা প্রস্তুত, চ্যালেঞ্জগুলো আমরা দেখিয়েছি, চ্যালেঞ্জের সমাধানগুলো আরেকটু করে দিয়ে যেতে পারলে হয়তো আরেকটু স্পষ্ট হতো, হলেই হয়তো আমাদের বিতর্কটা আর অনেক ভালো হবে। বিতর্ক অনেক ভালো হয়েছে, দু দলের জন্য অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা। ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্নেহাস্পদ বিচারককে। দু দলের বক্তারা চেষ্টা করেছে তাদের মনোগভীরের সবটুকু যৌক্তিক সৌন্দর্যকে আমাদের সামনে উপস্থাপন করার জন্য। তোমরা ভালো করেছো, ডেফিনেটলি। তোমাদের জন্য আমাদের আশীর্বাদ, শুভকামনা, ভালোবাসা, স্নেহ সবই রইল। তো জয় পরাজয় জীবনের অতি অবশ্যম্ভাবী দুটি শব্দ, এটিকে হৃদয়ে রেখে কখনো হীনমন্যতায় ভুগবে না, কখনো পিছিয়ে পড়বে না। কারণ মনে রাখবে পরাজয় হচ্ছে জয়ের সোপানে প্রথম পদক্ষেপ, এটা মাথায় রেখো। তো আজকের সম্মানিত বিচারকদের রায়ে বিজয়ী দল হচ্ছে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পক্ষ দল, আর শ্রেষ্ঠ বক্তা হচ্ছেন বিপক্ষ দলের তৃতীয় বক্তা ফাবিহা হোসেন এবং পক্ষ দলের তৃতীয় বক্তা ত্রিদীপ সরকার। আপনাদের দুজনের জন্যই আমাদের অভিনন্দন, ভালোবাসা রইল। আপনার সম্মানিত উপস্থিতি, আপনাদের সানুগ্রহ উপস্থিতি এবং আমাদের এই বাংলাদেশ বেতারের ঢাকা কেন্দ্র আয়োজিত এই মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য বেতার বিতর্ক প্রতিযোগিতা 2026-এর সারথি হওয়ায় আপনাদের প্রতি অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইল। যে আয়োজনটি সার্বিক সহযোগিতায় ছিল ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ, NDFBD। আমরা আপনাদের সবাইকে আবার কৃতজ্ঞতা জানিয়ে আমি এম আলমগীর আজকের বিতর্কের সভাপতি হিসেবে আজকের এই আয়োজন থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন, আর মন থেকে প্রত্যাশা করবেন যাতে শুদ্ধ এবং সুন্দর যুক্তির জয় সবসময় হয়। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।